নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মনিভূষণ চৌধুরী। 26শে এপ্রিল এ দিনকে ঘিরে অনেকেই অপেক্ষায় ছিলেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমাদের ব্যুরো প্রধান শিবাস দাস ছুটে গেছেন বিভিন্ন স্থানে, অনেকের উনি সাক্ষাৎকার নিয়েছেন, যারা স্বতঃস্ফূর্তভাবে তাদের মনের কথা তুলে ধরেছেন এবং চিঠিটা মনে হয়েছিল যেন উৎসবের মেজাজে রয়েছেন তারা। কিন্তু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হচ্ছেন দিলীপ পাল। ভালো নাম দিলীপ কুমার পাল, প্রাক্তন বিধায়ক, অসম বিধানসভার প্রাক্তন বিধানসভার উপাধ্যক্ষ। দিলীপ বাবুও তার মতামত তুলে ধরলেন নর্থ ইস্ট নিউজে। সেখানে তিনি খুলে বলেছেন বিবিধ কথা। আসুন দিলীপ কুমার পাল কি বলছেন তাও এক ঝলকে দেখি সাক্ষাৎকার ভিত্তিক আলোচনায়। আমরা এসেছি শিলচরের অম্বিকাপট্টিতে। সেখানে আমরা প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল মহাশয়ের বাড়িতে এসেছি এবং ওনাকে আজকের এই নির্বাচনী বিষয় নিয়ে আমরা কিছু প্রশ্ন করছি। আমরা জানি পুরো দিন ভর উনি বিভিন্ন স্থানে ঘুরেছেন। শিলচর লোকসভা সমষ্টির যে বিভিন্ন অঞ্চল রয়েছে, অঞ্চলে ঘুরেছেন। আমরা একটু জানতে চাইছি, দাদা আপনার কি অনুভূতি? নমস্কার, নর্থ ইস্ট লাইভ নিউজকে ধন্যবাদ জানাই। দেখুন, অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আজকে সমাপ্ত হলো। আসামেও আমাদের শিলচরে হয়ে গেল নির্বাচন, করিমগঞ্জে হয়ে গেল। আজকে সকাল থেকে আমি স্বাভাবিকভাবেই, যেরকম আমি দীর্ঘ বছর থেকে করে আসছি, নির্বাচনের দিন একটু ঘুরে বেড়াই, তো একটু আগে ঘুরে এসছি। ভোটদানের সরকারি তথ্য আমরা এখনো পাইনি। ভোটদানের হার যেটুকু খবর এসছে বিভিন্ন মাধ্যমে, সেটা হয়তো 68 কিংবা 70 হতে পারে পার্সেন্টেজ। সঠিক যেটা আমরা সরকারি মাধ্যম থেকে যা পেয়েছি, আমাদের সংবাদ মাধ্যমে যে সরকারি ইয়েটা আছে 65, বিকেল 5টা পর্যন্ত 65.57% হতে পারে। কিন্তু কথা হচ্ছে গিয়ে 5টার পরেও অনেক জায়গায় ভোট, যেখানে সারিবদ্ধ জনতা ভেতরে ছিলেন, তাদেরকে ভোট দেওয়ার বিধান রয়েছে এবং হয়েছেও ভোট। তারপর অনেক সময় দেখা যায় যে সরকারি তো সব জায়গাতে কালেকশনটা ঠিকমতো হয়তো হয়নি, অনেক সময় দেখা যায় সেটা বেড়ে যায়। আমি ধরে নিলাম 68-70% হবে ম্যাক্সিমাম। একটু কম হয়েছে নো ডাউট গতবারের তুলনায়। গতবার সম্ভবত 78-79 এরকম ছিল, তো 79+ এরকম ছিল একটা পার্সেন্টেজ। তো সেই হিসাবে অনেকটাই কম। তো অবশ্য সেটা স্বাভাবিক ব্যাপার। আমরা যদি দেখি উত্তরপ্রদেশ, বিহার ইত্যাদি অঞ্চলে ভোটের রেট কম, এবং পশ্চিমবাংলার মতো রাজ্যে যেখানে 90%-95% ভোট হতো, কীভাবে হতো সেটা অন্য বিষয়। কিন্তু এবার 70-72% হচ্ছে। আসামেও এরকমই 70-74-75। যাই হোক, তখন এর বিভিন্ন কারণ থাকতে পারে। শিলচরে কি আমরা ধরে নিতে পারি অ্যান্টি ইনকামবেন্সি কিছু ব্যাপার? কিসের অ্যান্টি ইনকামবেন্সি? এখানে ভোট তো হচ্ছে, কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই। ভোট হচ্ছে তো লোকসভার ভোট। আর লোকসভাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রার্থী নরেন্দ্র মোদীজি। আর নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেন্সি ভারতবর্ষে কোনো বিশ্বে নাই। সে ঠিক আছে, একটা পার্সেন্টেজ ভোট আমরা পাই না কিছু অংশের কিছু গোষ্ঠী, সেটা স্বাভাবিক, কোনো দূষণীয় নয়। আর তবে কারণ একটা হতে পারে, গরমটা বেশি পড়েছিল। আর অনেক জায়গাতে যেখানে দীর্ঘ সারি ছিল, আমি যেটা প্রত্যক্ষ করেছি, মানুষ, শহরাঞ্চলের মানুষ একটু বিরক্ত হয়ে অনেকেই চলে গেছেন, পরে আসবেন বলে। সেটা একটা কারণ হতে পারে। আর শহরাঞ্চলে বিশেষ করে অনেক ভোটার বাইরে থাকেন, চাকরির সূত্রে, কাজের সূত্রে।
তাদের ভোটটা আমরা মিস করলাম। একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, হাফলং এর গতকালকে রেলের যে রেলের সমস্যা, ওখানে আটকে গেলে বললেন অনেকেই, কিছু কিছু মানুষ আমি জানি তারা গাড়ি ভাড়া করে, ট্যাক্সি ভাড়া করে আসছেন, সবার পক্ষে সেটা সম্ভব নয়, সেটা একটা কারণ। অন্তত হাজারখানেক ভোটার তো আটকে গিয়েছেন অন্তত। তো যাই হোক, সব মিলিয়ে ঠিকই হয়েছে, আর একটু বেশি ভোট হলে, কাস্ট হলে ভালো হতো। আর ওভারঅল ঠিকই আছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জেতার সম্ভাবনা তো 100 নয়, এটা 100-র বেশি যদি কিছু থাকে, 200, 300, 500, 1000%। ওটা মুখ্যমন্ত্রী বলেছিলেন 3 লাখের বেশি ভোট। হ্যাঁ, সেটা আমিও তাকে সমর্থন করি। আপনি একজন পুল খাওয়া রাজনীতিবিদ, না, আমি 3 লক্ষ যখন পসিবল নাকি? নিশ্চয়ই পসিবল। আমি যখন বিজেপিতে পুনর্বার যোগ দিয়ে রেল স্টেশনে পৌঁছেছিলাম জানুয়ারির শেষে, তো তখন আমি তখনই বলেছিলাম যে পরিমল শুক্লবৈদ্য এখানে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। সরি, সেটা জানুয়ারি নয়, পরবর্তীকালে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। আর মোদিজি প্রধানমন্ত্রী হবেন, এবং শুধু বিজেপি একাই 400-র কাছাকাছি চলে যাবে, এনডিএ টোটাল 430-40 হবে। এবং এটাও বলেছিলাম যে ইন্ডি জোট, INDIA অ্যালায়েন্স যেটা, সেটা 100-র নিচে থাকবে, ওরা 100 পার করতে পারবে না। কংগ্রেস 40-এর কাছাকাছি থাকবে, আপনারা মিলিয়ে দেখে নেবেন। হ্যাঁ, পরিমল দা যেটা 3 লক্ষ বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী তাই বলেছেন। কারণ আছে, কারণ প্রথম কারণ হচ্ছে গিয়ে ডিলিমিটেশনের পর ভোটের যে বিন্যাস, সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো স্বাভাবিক কারণে এটা একটা মানে আমাদের অ্যাডভান্টেজ। 2 নম্বর কথা হচ্ছে বিরোধীরা মানে সম্পূর্ণভাবে দিশাহীন, এবং তাদের কোনো, আজকে যে ঘুরলাম বড় নিজের খারাপ লাগলো। আমরাও তো রাজনীতি করেছি বা এখনও করছি। আমরা যখন একসময় আমাদের যখন সংগঠন এত মজবুত ছিল না, আমাদের সমর্থক সংখ্যা মানে অ্যাক্টিভ কার্যকর্তা কর্মী সংখ্যা সীমিত ছিল, কংগ্রেসের দাপট ছিল, অনেক অত্যাচার সহ্য করেছি আমরা। সেই সময়েও আমরা প্রতিটি সেন্টারে, মানে সংখ্যালঘু কিছু অঞ্চলে আমরা পারিনি, সেটা লুকিয়ে লাভ নেই, কিন্তু বাকি সব জায়গাতে আমরা আমাদের ভেতরে দলের এজেন্ট বসিয়েছি, বাইরে টেবিল বসিয়েছি, কোনো খামতি ছিল না। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম 100 বর্ষ প্রাচীন দল কংগ্রেস, কি দুরবস্থা। ভোট কিছু পাবেন তারা, কারণ তাদের যে ভোট ব্যাংক, তাদের যেটা ভোট ব্যাংক, মূল ভোট ব্যাংক, তারা এখনও সেই ভোট ব্যাংকে আঁকড়ে আছেন। এই 20%, 18% নিয়ে তারা আছেন। তো তারা দেবেন, এটা নিশ্চিত। বাকিরা কতটুকু দেবেন, বাকি ভোট, সেটা সন্দেহজনক। কোনো এজেন্ট নেই, কোনো চেয়ার টেবিল নেই বাইরে বুথ সেন্টারে, মানে মানে প্রায় 70% জায়গাতেই অবস্থা, 30% জায়গাতে কিছু কিছু পাওয়া গেছে। তো এভাবে ইলেকশন খেলা যায় না, কারণ ইলেকশন খেলতে গেলে ম্যানেজমেন্টটা হচ্ছে আসল, সংগঠনটা হচ্ছে শক্তিশালী হওয়া চাই, আর যোগ্য নেতৃত্ব লাগে। ইলেকশন ম্যানেজমেন্টের একটা বিশাল ব্যাপার, নেতৃত্ব সংগঠন দুটোই প্রয়োজন, তো কোনো কিছুই তাদের নেই। আপনার কথায় বোঝা যাচ্ছে মানে প্রার্থীও বিজেপির মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের সাথে, নট সেটা নয়। কংগ্রেসকে আমি বলছি এই কারণে, তারা রাষ্ট্রীয় দল, তারা বলে রাষ্ট্রীয় দল, হ্যাঁ রাষ্ট্রীয় দল স্বীকৃতিপ্রাপ্ত। সেকেন্ড তৃণমূল কংগ্রেস দেখুন, একটা রাষ্ট্রীয় দলের তকমা হারিয়েছে, একটা আঞ্চলিক দল হয়ে গিয়েছে, যার ফলে আপনার লক্ষ্য করবেন 6 নম্বর না 5 নম্বরে তাদের প্রার্থীর নাম। এখন কথা হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেস আর আমাদের কি বলে 100 বর্ষ প্রাচীন
মানে কংগ্রেস দল। জরাগ্রস্ত কংগ্রেস দল। 100 বছর পেরিয়ে গেছে তো জরাগ্রস্ত হবেই, তাই না? কংগ্রেস দল, এই দুটোর ভেতরে যদি সংখ্যালঘু ভোট ঠিক মতো ভাগাভাগি হয়, ধরুন 60-40, এখনও কিন্তু আমি বলছি এ কথা কারণ সব অ্যাজামশন আমার, কারণ রেজাল্ট বেরোলে পরে বোঝা যাবে, বা কালকে খবর পেয়ে যাব কোনো এলাকায় কী কী পজিশন ছিল, ভোট কীভাবে পড়েছে, কিছুটা আইডিয়া পেয়ে যাব। যদি ভোট তাদের ভেতরে 60-40, 50-50 শেয়ার হয়, ভাগ হয়, তাহলে আমাদের মার্জিন একটু কমতে পারে, তবু 2.5 লক্ষের নিচে নামবে না। আর যদি ভোট শেয়ারিংটা তাদের না, সেই ক্ষেত্রে আমাদের, ভুল বললাম, এইভাবে যদি হয় তাহলে আমাদের মার্জিন বাড়বে, 3 লক্ষ পার করে ক্রস হয়ে যাবে। ক্রস হবে, যদি ওদের ভোট শেয়ারিংটা 40-60, 50-50 এরকম হয়। আর যদি ওদের ভোট বিভাজনটা তাদের মধ্যে যদি মানে এক পেশা হয়ে যায় 80-20, তাহলে আমাদের মার্জিন কমবে 2.5 লক্ষর দিকে। একটু প্রসঙ্গ ধরে যাচ্ছি, যদিও সম্পর্কিত। পরিমল শুক্লবৈদ্য দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, কিন্তু বর্তমানে উনি সংসদ পদে নির্বাচনে দাঁড়িয়েছেন। জেতার সম্ভাবনা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে ওনার জেতার সম্ভাবনা অনেক, কিন্তু কেন্দ্রীয় তো মন্ত্রী হওয়া কঠিন ব্যাপার। তো বরাকে তো আমরা বিধানসভা ভিত্তিক রাজ্য স্তরে মন্ত্রী একজন হারালাম, বরাক থেকে কি কাউকে পাওয়া যাবে মন্ত্রী আপনার দল থেকে? প্রথম কথা হচ্ছে গিয়ে দেখুন, পরিমল দাম কেন্দ্রে প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে, আর তিনি মন্ত্রী হতে পারবেন না এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, সেটা ঈশ্বরের ইচ্ছা থাকলে সেটা সম্ভব। আচ্ছা, কারণ তিনি পুরনো নেতা, দলের পুরনো কর্মী, দীর্ঘ বছর ধরে বিধায়ক, বছরের সংসদীয় রাজনীতি ভুক্ত, মন্ত্রী ছিলেন 8 বছর, আছেন এখনো 8 বছর, তো হতেই পারেন মিনিস্টার, আমরা আশা করতেই পারি। আর যদি একান্তই সেটা সেরকম কিছু না হয়, সেটা তো কেন্দ্রের ব্যাপার। আর রাজ্যের ব্যাপারে যেটা ওনার ধলাই সমষ্টিটা খালি হবে, ওখানে উপনির্বাচন হবে। আর যেহেতু আসামে একজনই মন্ত্রী ছিলেন আমাদের বরাক থেকে, পরিমলবাবু, তো সেখানে মুখ্যমন্ত্রীও বলে গেছেন একজনকে নেওয়া হবে, বলেছেন বিভিন্ন জায়গায়। স্বাভাবিক হিসেবে একজনকে আমরা দাবি করতেই পারি বা আশা করতেই পারি। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা সম্পূর্ণ তার এখতিয়ার। একজন মুখ্যমন্ত্রীর এখতিয়ার, কাকে তিনি তার সহযোগী করে মন্ত্রিসভায় নেবেন, কাজ করতে কাকে নিয়ে সুবিধা হবে, সেটা তার বিষয়। সেটা তিনি নিশ্চিতভাবে যোগ্য ব্যক্তিকে নেবেন, সেটা আমার বিশ্বাস। শেষ প্রশ্ন, একদম শেষ দিকে আছি। আগামীতে আমরা দিলীপ কুমার পাল, একজন অভিজ্ঞ ব্যক্তি রাজনীতিতে, ওনাকে আমরা কি ভূমিকায় দেখতে পাবো? দেখুন, অভিজ্ঞ কিছু নেই, নয় আমি সাধারণ কর্মী, সাধারণ মানুষ, আর আমি জনগণের সঙ্গে থাকতে ভালোবাসি, সাধারণ কর্মীদের সঙ্গে থাকতে ভালোবাসি, আর তারাও আমাকে আপন করে নেন। সাধারণ মানুষ, সত্যি সাধারণ মানুষ যারা, তারা আমাকে, আমার ভালো লাগে যখন তারা আমাকে আপন করে নেয়। তো রাজনীতিতে দেখুন, শেষ কথা বলে কিছু নেই, আর আমার সেরকম কোনো উচ্চাকাঙ্ক্ষাও নেই। আর তবে কথা হচ্ছে গিয়ে ঈশ্বরের ইচ্ছে শেষ ইচ্ছে, আমি সেটা বারবার বলে থাকি। ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, আর ঈশ্বরের কথায় বা ইচ্ছাই শেষ কথা। তো আমাকে যেদিকে নিয়ে যাবেন আমি সেদিকে যাব। আমি বলেছিও মুখ্যমন্ত্রীকে এবং আমাদের রাজ্যিক সভাপতিকে বলেছি অনেক গত প্রায় 6-7 মাস আগে, বলছে আমাকে আপনারা যে দায়িত্ব দেবেন, যে কোনো দায়িত্ব, পৃষ্ঠা প্রমুখ বলুন, আরও যা কিছুই বলুন, সেটা আমি আপনার চেষ্টা করে যাবো সেই দায়িত্ব পালনের জন্য। যে নির্দেশ আপনারা দেবেন সেটা আমি মানতে বাধ্য। মানে যে বোঝা গেল দিলীপদার কথা থেকে, দল ওনাকে যে দায়িত্ব দেবে আগামীতে, যে কাজ দেবে, উনি মাথা পেতে তা নেবেন। এবং এই ঐতিহ্য ভারতীয় জনতা পার্টিতে দীর্ঘ বছর থেকেই আছে বলে
প্রচলিত এই কথাগুলি। ধন্যবাদ জানাচ্ছি দিলীপ কুমার পাল মহাশয়কে আমাদেরকে নর্থ ইস্ট নিউজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা আপনাকে। নমস্কার। আপনাদের আমরা বিবিধ বিষয় দেখালাম আজ নর্থ ইস্ট নিউজে, বিভিন্ন বিষয় তুলে ধরলাম ইনসার্টে। জিটিপিএল কেবল চ্যানেলে আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে, পাশাপাশি ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তা প্রকাশিত হয়ে থাকে। ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এ সংবাদ পাওয়ার পর অবশ্যই যদি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং মতামত তুলে ধরুন। আমরা অপেক্ষা রয়েছি। বিভিন্ন জনের মতামত আমরা সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদেরও মতামত আমরা চাইছি, তাতে আমরা আগামী দিনে আরো কিভাবে কি করা যায় আমরা তা বুঝে উঠতে পারবো। কারণ আপনাদের কথা শুনেই কিন্তু নর্থ ইস্ট নিউজ চলে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই মিডিয়া, সংবাদ মাধ্যম, এবং সংবাদ মাধ্যমের একটি অংশ হচ্ছে নর্থ ইস্ট নিউজ। আমরা নিরপেক্ষভাবে চেষ্টা করি প্রতিনিয়ত সংবাদ আপনাদের সামনে তুলে ধরার। কিন্তু একটু আগে যে কথাটি বললাম সেই কথাটি আবার রিপিট করছি, অবশ্যই আপনাদের মতামত তুলে ধরবে, কারণ আপনাদের মতামতেই কিন্তু আমরা এগিয়ে চলছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।